সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই পথসভার মাধ্যমে আমরা উল্লাপাড়াবাসী দেখতে পাচ্ছি উল্লাপাড়ায় স্বয়ংরাম গণমানুষের প্রিয় নেতা আমাদের মাঝে এখন আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলি নেতা আছে নেতা আওয়াজ করে আরো জোরে উল্লাপাড়ায় স্বয়ংরায় রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করেন, সমাজ ভাইয়া রাস্তা ক্লিয়ার করেন, দ্রুত আপনার রাস্তা ক্লিয়ার করবেন, দ্রুত মঞ্চ পর্যন্ত রাস্তা পরিষ্কার করুন। রাস্তাটা একটু ফাঁকা করে দেন, প্রিয় ভাইরা ভাইকে আসতে দেন, ভাইকে আসতে দেন। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই পথসভায় আমাদের মাঝে এখনই আগমন করলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উল্লাপাড়ায় স্বয়ংরাম গণমানুষের প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের জামায়াত ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। সংগ্রামী ভাইরা, আমরা ইতিমধ্যে অনেক বক্তৃতা শুনেছি। আমাদের মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা সময় সংক্ষেপে কারণে বক্তব্য দিতে পারছি না বলে আমরা দুঃখিত। যে সমস্ত নেতৃবৃন্দ আছেন সারাদিনের সকল প্রোগ্রামে একজন একজন করে বক্তব্য দিবেন। আজকে আমি একটু এই অনুষ্ঠানে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি
মঞ্চ থেকে নামো। মঞ্চ নর্মাল মানুষ উঠতে প্রচুর। ইসলামিক লয়ার্স কাউন্সিল আমির এবং সেক্রেটারি যারা যে ফুলগুলোর মাধ্যম শিবিরের সভাপতি বন্দে পালন করছেন আর যারা ফুল নিয়ে এসেছেন তাদের আর সুযোগ দিতে পারলাম না, দুঃখিত। আমি একটু মঞ্চ পরিষ্কার করার জন্য সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ করছি। মঞ্চে যারা আছেন দায়িত্বশীল বাকি দলের একটু নেমে যাবেন। হাতিগঞ্জের 5 নম্বর হাতিগঞ্জের 5 নম্বর আমি এখন অনুরোধ করছি যে মঞ্চের সাথে সংশ্লিষ্ট না তারা সংগ্রামী বন্ধুগণ, এবার যে আজকের ঐতিহাসিক পথসভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই পথসভায় সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উল্লাপাড়ার গণমানুষের নেতা, সোনাঙ্গার গণমানুষের নেতা, বারবার তারা নির্যাতিত আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান বক্তব্য রাখছেন। জনাব রফিকুল ইসলাম খান। আজকের এই গণসংবর্ধনা পথসভা সভাপতি নেতৃবৃন্দ, সম্মানিত সংগ্রামী ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া। ওইখান থেকে বসেন। আজকে আবার আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। এই 15 বছর উন্নয়নকে আসতে দেওয়া হয়নি এবং কারা আসতে দেয় নাই আপনারা ভালো করেই জানেন। অথচ এই উন্নয়ন জাতীয় মানুষের আমার আত্মার সম্পর্ক। উন্নয়ন মানুষ আমাকে ভালোবাসে, এর বড় প্রমাণ বহু রাজনৈতিক দল আছে যাদের জনসভায় মহাসমাবেশের এই পরিমাণ লোক হয় না, সময় যে লোক হয়েছে। সম্মানিত সংগ্রামী ভাইসব, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সংগ্রামী ভাইসব, আপনারা জানেন দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন এই দেশের মানুষের উপর, দেশের 18 কোটি মানুষের উপর ভারতের দাবেদার সরকার এই বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে। যে জুলুম নির্যাতনের কারণে শুধু বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়নি, এই দেশের সাধারণ মানুষ, মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক,
আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। কেন আন্দোলন শুরু হলো? বাংলাদেশের মানুষ হল 18 কোটি, বাংলাদেশের মানুষ হল 18 কোটি। সরকারি চাকরিতে ভালো করে শুনে যান তারা কি করছে এতদিন, এই 15 বছর। সরকারি চাকরিতে 5% মানুষের জন্য, 5% মানুষের জন্য সরকারি চাকরির কোটা হলো 56 ভাগ, আর 95 মানুষের জন্য কোটা হলো আপনার 44 ভাগ। আপনার কি লক্ষ্য করছেন কথাটা? এর অর্থ হল ভারতের প্রেতাত্মাদেরকে বাংলাদেশের অফিসে আদালতে সর্বত্র, পুলিশ বাহিনী থেকে শুরু করে সর্বত্র নিয়োগ দেওয়া। এর অন্য কোনো কারণ নেই। 18 কোটি মানুষের জন্য কোটা হলো 44 ভাগ, আর 5% লোকের জন্য কোটা হলো 56 ভাগ। যার কারণে এদেশের সকল শ্রেণীর ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রতিরোধ মোকাবেলা করার জন্য হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়েছে। বহু গণকবর দেওয়া হয়েছে ঢাকায়। এখানে নিহত হয়েছে কারা? ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, অটো চালক, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল, কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই। আমাদের দেশের ভারতের এই চাঁদাবাজি বাংলাদেশের মানুষকে, স্বজাতীয় মানুষকে, দেশপ্রেমিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আপনারা প্রতিদিন দেখছেন, প্রতিদিনই এখনো 4-5 জন করে মারা যাওয়ার খবর আসছে। প্রতিদিনই মারা যাওয়ার খবর। আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি। আহত লোকদের দেখতে আপনারা এতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন। হাজার হাজার কৃষক শ্রমিকের গুলিতে সাধারণ মানুষের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ, সরোয়ার্দী মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে বান্ধা হচ্ছে। এখনো প্রতিদিনই মৃত্যুর খবর এসেছে। এই রক্ত বেশি পিপাসু মহিলা, রক্ত ছাড়া তার ঘুম হয় না। মানুষ খুন না করলে তার পেটের ভাত হজম হয় না। যার কারণে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছিল। আপনারা শুনেছেন, অনেকেই ঢাকায় যারা ছিলেন দেখেছেন, একজন পুলিশ কর্মকর্তার ছেলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি নিহত হওয়ার পর তিনি যখন হাসপাতালে ছুটে গেছেন, দেখছেন তার ছেলে মর্গে পড়ে আছে, তার গোটা বুকে 18টা গুলি করা হয়েছে। তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন, স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে? তার মানে কত গুলি একজন মানুষকে খুন করার জন্য করা হয়েছে। আর এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন,
একটা গুলি করলে মরে একটা, আর বাকি গুলি তো রাস্তা ছাড়ে না, এটা সমস্যা। এর অর্থ আপনারা বুঝছেন? গণহত্যা চালানো হয়েছে, কিন্তু ছাত্র জনতাকে রাজপথ থেকে সরানো যায় নাই। রাজপথ থেকে ছাত্র জনতাকে সরানো যায় নাই, যার কারণে গত 5 তারিখে ছিল সমস্ত জায়গা যখন রাজপথ কারফিউ ভঙ্গ করে রাজপথে নেমে গেছে ছাত্র জনতা। 5 তারিখের কর্মসূচি ছিল গণভবন ঘেরাও। গণভবন মানে বোঝেন তো আপনারা? প্রধানমন্ত্রীর বাসভবন, যদিও উনি ওটা ওনার বাপ দাদা কর্তৃক সম্পত্তি মনে করে নিয়েছিল। এমন ভাব দেখায়, লাল গাছ লাগায়, আম বাগান লাগায়, এইটা করে ওইটা করে, মানে মনে হয় জমিদারি আর কি। ওইটা ঘেরাওয়ের কর্মসূচি ছিল। ছাত্র জনতার আশা দেখেই তিনি কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন ইতিহাস, 700-800 বছর পূর্বে ভারতবর্ষে যখন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আগমন হয়েছিল, তদানীন্তন শাসক স্বৈর শাসক লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। এই 800-900 বছরের ইতিহাসে এই উপমহাদেশে অনেক শাসকের পতন হয়েছে, পদত্যাগ করেছে, কিন্তু পালিয়ে যায় নাই কেউ। আর তিনি গম্ভীর করে বললেন, শেখ হাসিনা পালায় নাই, পালালেন কেন? এবং পালাইছে তো পালাইছে, সঙ্গী সাথী কাউকে নেয় নাই, জানেন তো আপনারা। এখন একজন ধরা পড়তেছে না, কেউ দাড়ি মোচ কাটাইয়া হিন্দু হইয়া, একজন দরবেশ ছিল না। আমাদের এত কথা আজকে বলার সময় নাই, আমাদের আরো এরকম মিটিং 15-20টা আছে আজকে। আমার কথা কি বুঝতে পারছেন? তখন ফিন্দা, তখন যেটা বলেন তো লুঙ্গি ফিন্দা নৌকাতে যেতেছিল, ধরা পড়ছে। বহু ঘটনা হয়েছে, এটা আপনারা জানেন, এগুলো আমি আর বলতে চাই না। এর কারণ কি বলেন তো দেখি? কারণ হলো উনি যদিও শিবির জামাত নিষিদ্ধ করার জন্য উনি বলছিলেন যে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন, বলছিল না? হ্যাঁ, এটা ঠিক, আন্দোলনে আমরা ছিলাম, কিন্তু এই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। এই পরাধীনতার হাত থেকে জাতিকে মুক্ত করার জন্যই বাংলার বৃদ্ধ ছাত্র ছাত্রী সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের শৈল শাসকের বিদায় করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং এই স্বাধীনতার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার মনে স্মরণ করি। জাতি তাদেরকে শ্রদ্ধার মনে স্মরণ করে। আমি ঢাকায় অনেক সমাবেশে বলেছি, যারা এই দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তারা হলেন জাতীয় বীর। রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। যে সংগ্রামী জনতার রক্তের বিনিময়ে, যে সংগ্রামী জনতার রক্তের লাশের বিনিময়ে বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং তাদেরকে আমরা স্যালুট করি। আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে না। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ সারা বাংলাদেশের এই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছেন। পুলিশ এবং সরকারি দলের গুন্ডা বাহিনীর গুলিতে আহত হয়েছে। সর্বশেষ 4 তারিখে ছিল হলো তাদের শেষ খেলা, যেখানে তাদের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ সহ সবাই মিলে
ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে ক্ষমতায় সর্বশেষ টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আপনারা জানেন এই সন্ত্রাসী বাহিনী 4 তারিখে জনগণের প্রতিরোধের মুখে রাজপথে বাংলাদেশের কোথাও দাঁড়াইতে পারে নাই। গুলি করে 500 মানুষ হত্যা করতে পেরেছে, কিন্তু রাস্তায় তারা নামতে তাহলে বোঝা যায় জনগণের শক্তি অনেক বড় শক্তি, জনগণের প্রতিরোধ অনেক বড় শক্তি, যে প্রতিরোধের মুখে স্বৈর শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আমাকে এই 15 বছর ধরে বলছিলাম এই উল্লাপাড়ায় আসতে দেওয়া হয়নি। উল্লাপাড়া আমার বাড়ি না, বলেন বলে কিনা? উল্লাপাড়ার লোকেরা আমাকে ভালোবাসে না? আমি এই দেশের নাগরিক না? আসতে দেয় না কারা? তারা কোথায় এখন? তারা এখন কোথায়? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা সবাইকে মনে রাখতে হবে। দেওয়ালের লিখন পড়তে হবে, দেওয়ালের লিখন থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যারা নেবে না তাদের পরিণতি যুগে যুগে যা হয়েছে 5 তারিখও তাই হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই প্রোগ্রামটা আরো 2 সপ্তাহ আগে করতে চেয়েছিলাম, কিন্তু দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ঢাকা থেকে বের হতে পারিনি এবং বলছিলাম আজকের এই দিনের জন্য। ইতিমধ্যেই বাংলাদেশের ভারত থেকে আকস্মিক বাঁধ খুলে দেওয়ার কারণে 8-9টা জেলা এখন পানির নিচে, আপনারা জানেন। অসময়ে আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান এই খবর শোনার সাথে সাথেই জামাত নেতৃবৃন্দ নোয়াখালী, ফেনী এই অঞ্চলে ওনারা গিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি। এবং আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন সারা দেশের মানুষকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদের এই উল্লাপাড়া থেকে যে ওখানে যাব ইনশাআল্লাহ, তার কারণ সারা বাংলাদেশের মানুষ এই বানভাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য লড়াই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, সহযোগিতা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, যার যা সামর্থ্য আছে এই অসহায় বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্ভব হলে নিজেরা আপনারা যাবেন, আমরাও যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্বশেষ যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, কথা এত 15 বছরের জমা কথা বলুন দেখি পরিমাণ। এটা এক সময় নিরিবিলি বড় মিটিং করে আমি জানাবো সেগুলি। তবে আমরা উল্লাপাড়া, সলঙ্গা এই অঞ্চলের মানুষরা আমরা শান্তি প্রিয়। কি বলেন? আমরা শান্তি চাই। এই উল্লাপাড়া, সলঙ্গাকে আমরা চাঁদা মুক্ত করে তুলতে চাই। উল্লাপাড়া, সলঙ্গাকে আমরা সন্ত্রাস মুক্ত করে তুলতে চাই। কোন চাঁদাবাজ যদি কোন ব্যবসায়ীর বাড়িতে চাঁদা দেওয়ার জন্য যায়, গাছের সাথে বেঁধে রাখবেন। আমাকে খবর দিবেন গাছের সাথে বেঁধে রাখার পর। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? উল্লাপাড়া হবে, সলঙ্গা হবে শান্তিপ্রিয় উল্লাপাড়া, সলঙ্গা সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া, সলঙ্গা চাঁদাবাজি মুক্ত উল্লাপাড়া, সলঙ্গা শান্তির উল্লাপাড়া, সলঙ্গা জন্য কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মেহনতি মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাব। যেখানেই বলা হবে সেখানেই প্রতিরোধ। এই প্রতিরোধের মধ্য দিয়ে শরীর শাসকের যেভাবে পতন হয়েছে, এই চাঁদাবাজদেরও বিদায় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এরপরে আমরা আগেও বলেছি, এবারের ঘটনায় কোথাও ঘটনা ঘটলে অমুসলিমদের বাড়ি ঘরে আক্রমণ হয়, মন্দিরে আক্রমণ হয়। কারা করে এটা প্রমাণ আগে আছে। এবার তাদেরকে করতে দেওয়া হয় নাই। আমার কথা বলছেন কারা করে, এরা সবাই জানে। এই শৈল শাসকের লোকেরাই করে। বহু অসংখ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। এবার জামাতের পক্ষ থেকে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম, অমুসলিমদের মন্দির পাহারার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের।
তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের, তাদের পাহারা দেওয়ার দায়িত্ব দেশের জনগণের, ব্যবসায়ীদের পাহারা দেওয়ার দায়িত্ব দেশের জনগণের। জামাত শিবিরের কর্মীদেরকে আমরা সেই নির্দেশ দিয়েছিলাম এবং আপনারা জানেন সেই নির্দেশ আমাদের ভাইরা পালন করেছেন। এমনকি থানা যখন অরক্ষিত, সিরাজগঞ্জের এসপি সাহেব আমাকে ফোন করলেন যে খান সাহেব, উল্লাপাড়া আপনার লোকেরা যদি ওখানে অবস্থান নেয় তাহলে পুলিশ থাকবে, না হলে পুলিশ থাকতে চাচ্ছে না। আপনারা জানেন আমাদের থানা আমিরের নেতৃত্বে 10 মিনিটের মধ্যে ওখানে কয়েকশো জামাত শিবিরের কর্মী সহ জনগণকে সাথে নিয়ে থানা পাহারা দিয়েছে। বাংলাদেশের অসংখ্য থানা আমাদের ভাইরা পাহারা দিয়েছে। আমরা বলেছি এই দেশের সীমানা পাহারার দায়িত্ব দেশের জনগণের, এই দেশের মানুষের জান মাল ইজ্জত আবরুর পাহারার দায়িত্ব জনগণের। জামাত শিবির যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটি অনেক বড় শক্তিশালী দল, সুতরাং এই দায়িত্ব আমাদের সবচেয়ে বেশি। যার কারণে গোটা বাংলাদেশে জামাত শিবিরের লোকেরা কোথাও 1 টাকা চাঁদাছে যে কারোর কাছ থেকে, এই প্রমাণ কেউ দেখাইতে প্রশাসন থেকে শুরু করে কেউ পারে নাই, পারবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজে আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ রাখতে চাই, আজকের এই প্রোগ্রামে আমি দেখছি অসংখ্য মিডিয়ার ভাইরা উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেশ এবং জাতির খেদমতে এই স্বৈর শাসকের বিদায়ের জন্য অনেক ভূমিকা পালন করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আজকের এই প্রোগ্রামে আসার জন্য বিশেষভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা জাতিকে সঠিক কথা জানানোর চেষ্টা করেন, জাতি সঠিক কথা জানুক। আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশের মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী দেশ গড়ার যে অঙ্গীকার করেছে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছে, স্বাধীন সার্বভৌম জাতি সত্তা হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য জামাত এবং শিবিরের সকল পর্যায়ের নেতা কর্মীরা বদ্ধপরিকর, ঐক্যবদ্ধ। আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিশেষ করে উল্লাপাড়া সরঙ্গাকে একটি সুন্দর, সমৃদ্ধশালী, সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাদ মুক্ত উল্লাপাড়া সরঙ্গা গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি শান্তির সমাজ এবং উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই দেশের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। এক্ষেত্রে বাংলাদেশের সকল শ্রেণীর আলেম ওলামা, পীর মাশায়েখ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মজুর সহ ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে দেশকে একটি সুন্দর দেশে পরিণত করার জন্য, সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তোলার জন্য, ইনসাফের বাংলাদেশে গড়ে তোলার জন্য, ন্যায়ের বাংলাদেশে গড়ে তোলার জন্য আমরা সে লড়াই চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর আমার জন্য খাস করে দোয়া করেন। আপনারা জানেন এই সরকারের আমলে প্রায় 4 থেকে 5 বছর, 15 বছর আমি জেলে ছিলাম, এটা আপনারা জানেন, কিন্তু আমি এই জেলকে পরোয়া করি না। আপনারা দেখেছেন আমাকে বেরি পড়ার পর এক কোটি উঠানো হয়েছে, আমি এগুলোকে পরোয়া করি না। কিসের জন্য? আমি তো চুরি টাকা দিয়ে জেলে যাইনি, আমি গেছি দেশকে মুক্ত করার জন্য, দিনকে বিজয়ী করার জন্য। সুতরাং আমার জেলখানা ছিল গর্বের, আমাদের জেলখানা কি ছিল? গর্বের। সুতরাং আমরা জেল আরো থাকতে রাজি, কিন্তু বাংলাদেশকে আমরা সন্ত্রাসদের হাত থেকে মুক্ত করেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা অভিযান করুন। এ কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত সুধীর, আমাদের হাবিবুরের 9টি ওয়ার্ডের সম্মানিত সভাপতিদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। স্বেচ্ছাসেবকদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে সভাপতি ঘরে আসছেন উইনারের সম্মানিত আমি আব্দুল কাদের হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সংগ্রামী সুধীবৃন্দ, আপনাদেরকে আজকের এই জনসমাবেশ এবং সভা উপস্থিত হওয়ার জন্য এবং এই অনুষ্ঠান সফল করার জন্য আপনাদের ভারতের প্রধানমন্ত্রী হাবিবুল্লাহ সেনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সভা সভাপতি ঘোষণা করছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর গ্রুপ লিডাররা আপনারা আমি মঞ্চে আসতে যারা গ্রুপ লিডার আপনারা আমার সাথে দেখা করবে। গুরুমারা স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা মঞ্চে আমার সাথে যোগাযোগ করবেন। স্বেচ্ছাসেবকের প্যাচগুলো সবাই জমা দিয়ে যাবেন। স্বেচ্ছাসেবকের প্যাচগুলো